তো আমাদের অধ্যায়ের নাম কি দেখো? তো দেখো সবাই, আজকে আমরা শুরু করতে যাচ্ছি সেট এবং ফাংশন, ঠিক আছে? তো বুঝতেই পারতেছো এখানে আমাদের দুইটা টপিকের সমন্বয়ে এইটা অধ্যায়, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে ফাংশন। কিছু তো ব্যাপার আছে, এই কারণে দুইজনকে একটা অধ্যায় নিয়ে আসা হয়েছে, এটা পড়তে গেলে বুঝতে পারবা। দেখো সেটের কিছু তথ্য দেওয়া আছে, সেটা হচ্ছে সেট আমাদের সুপরিচিত। বলছে গণিতে যে সেটটা করতেছ এটা তোমরা দৈনন্দিন জিনিসেই ব্যবহার করো, দৈনন্দিন সময়ে ব্যবহার করো এই শব্দটা সেট। খেয়াল করছো? দু একটা উদাহরণ দাও। দেখো ডিনার সেট, যারা আমরা বাসা বাড়িতে খাওয়া দাওয়া করি ডিনার সেটটা লাগি, আত্মীয় স্বজন আসলে। আমাদের ওই আলমারিতে একটা ডিনার সেট আছে, আত্মীয় ছাড়া কখনোই বের করে না। তো আমি একদিন গেছিলাম লাফাইতে, ওখান থেকে একটা বের করে নিয়ে আসছিলাম, তো ভালোই মজা পাইছি। আমি বুঝি না ওটা কি সোনার খড়ি না কি, ওইটা আত্মীয় ছাড়া ওই ডিনার সেট বের করে না। যাই হোক, স্বাভাবিক সংখ্যার সেট, প্রথম অধ্যায়ে যারা পড়েছ স্বাভাবিক সংখ্যা পড়েছ, ঠিক আছে? এই স্বাভাবিক সংখ্যাকে সেট বানানো যায়। মূলদ সংখ্যার সেট, এগুলা পরিচিত তোমাদের নাম, ঠিক আছে? আরও কত কিছু সেট আছে, বিশেষ করে যারা জিনিসপাতি নিয়ে আসা সংক্রান্ত কাজে থাকে, ওনাদেরকে সেট বানাইতে হয়। না ছাড়া যেটা সব যদি এলোমেলো থাকে তাহলে কেমনি কী করবা? যেমন বইয়ের দোকানদার, উনি সুন্দর করে সেট তৈরি করে রাখেন, এটা হচ্ছে সপ্তম শ্রেণীর বই থাকে এখানে, অষ্টম শ্রেণীর বই থাকে এখানে। যেমন ফার্মেসি থাকে এখানে, এক কোম্পানির এই থাকে, এক কোম্পানির ওষুধ আছে, এই থাকে এক কোম্পানির ওষুধ আছে। এভাবে যত সেট আমাদের লাইফের সেট কিন্তু সব সময় আমরা ব্যবহার করে থাকি যারা আমরা কাজে থাকি, ঠিক আছে? তো সেট হচ্ছে আমাদের পরিচিত একটা বিষয়। আর গণিত অন্য কিছুই নয়, আমাদের বাস্তব জীবনের সমস্যাগুলোকে গণিত নিয়ে এসে সমাধান করে আবার ফেরত দিয়েছে। বুঝতে পেরেছ? বাস্তব জীবনের সমস্যাগুলোকে গণিত আকারে নিয়ে এসেছে। আর গণিত যেহেতু সমাধান করা যায়, এই কারণে সমস্যাগুলো খুব সহজে আমাদের সমাধান হয়ে থাকে। তো গেল, তো এখান থেকে একটু জানতে পারো যে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা দেন, ঠিক আছে? এতটুকু রাখতে পারো। পরে অসীম সেটের ধারণা প্রদান করেন, তিনি অসীম সেটের ধারণা প্রদান করেন, ঠিক আছে? তার এই সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত। এগুলো ছিল তোমাদের ছোটো ছোটো ইনফরমেশন। তো আসো আমরা সেটকে চেনার চেষ্টা করি। তাহলে প্রথম অধ্যায়ে আমার কি থাকবে বলো তো? সেট থাকবে। প্রথম অধ্যায়ে আমার থাকবে সেট। তো দেখো সেট, খেয়াল করে দেখো, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে? বাস্তব বা চিন্তা জগৎ, এই বিষয়টা মোটামুটি তোমরা বোঝো। বাস্তব মানে আমরা যা দেখতে পাই, যা আছে আমাদের আশেপাশে সবই বাস্তব। আর চিন্তা জগৎ মানে যেটা আমরা দেখতে পাই না, এটাও চিন্তা জগতের মধ্যে পড়ে। আবার আমরা যেটা সব কল্পনা করি, এটাও চিন্তা জগতের বিষয়। তাহলে সেট সব জায়গাতেই আছে। তুমি একটা স্বপ্ন দেখতেছ, লাগারা 3-4টা স্বপ্ন দেখছো, একটা গল্প বানাইছো স্বপ্ন দেখছে, স্বপ্নের সেট। তো যেটা হোক, গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেট হওয়ার জন্য এই দুইটা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে, সমাবেশ বা সংগ্রহ, যে কোনো একটা। সুসংজ্ঞায়িত, সেট হওয়ার জন্য কি হতে হবে? সুসংজ্ঞায়িত। বাস্তব বা চিন্তা জগৎ বলতে সমস্ত জায়গাতেই বোঝানো হয়েছে, তাহলে আমরা সেট যে কোনো জায়গা থেকে আসতে পারে, তো ওই দিকে আর চিন্তা করে লাভ নেই। চিন্তার যে বিষয়টা সেটা হচ্ছে সেটে যারা থাকবে তাদেরকে সুসংজ্ঞায়িত হতে হবে। সুসংজ্ঞায়িত বলতে কি বোঝো? সুসংজ্ঞায়িত, একদম পরিষ্কার ধারণা থাকতে হবে। এমন একটা জিনিস লেখলা যেটাকে তুমি চেনোই না, এমন হওয়া যাবে না। ধরো আমি লিখলাম যে ক, এটাকে চেনো না?
এটা কি বলো? এটা তুমি আরও অনেক তথ্য দিতে পারো। এটা হচ্ছে বাংলা বর্ণমালার একটা অক্ষর, একদম সুসংজ্ঞায়িত পরিচিত একটা জিনিস, ঠিক আছে, যাকে ব্যাখ্যা করা যায়, যাকে নিয়ে কাজ করা যায়, ঠিক আছে। যেমন আমি দিলাম ধরো এক, চেনো না একে? সুসংজ্ঞায়িত। একটু বড় করেই নাও। তারপরে দেখো ভাত, চেনো না একে? তারপরে লিখলাম ধরো টাত, ভাত টাত, হয়ে গেছে। বলো টাত কি জিনিস? আসে না কথার মধ্যে, কথা চলে আসে না, কোনো মিনিং থাকে না, হুট করে একটা কথা চলে আসে। এমন শব্দ হওয়া যাবে সুসংজ্ঞায়িত, যেটা পরিচিত, যেটাকে ব্যাখ্যা করা যায়, যেটা নিয়ে কাজ করা যায়, এমন জিনিস হতে হবে। মানে জায়গা অনেক বিস্তৃত হলেও ব্যাপারটা কিন্তু এলোমেলো না, বুঝলে? অবশ্যই কী হতে হবে? সুসংজ্ঞায়িত হতে হবে। তো সুসংজ্ঞায়িত করলা, যেমন ধরো 1 2 3, এই সংখ্যাগুলোকে আমরা চিনি না? এখন এদেরকে ছেড়ে দিলেও হবে না, কি করতে হবে বলো তো? সমাবেশ করতে হবে, অথবা কি করতে হবে? সংগ্রহ করতে হবে। তাহলে ধরো সুসংজ্ঞায়িত আছে, এখানে এক আছে, এখানে ক আছে, ওখানে ভাত আছে, এরকম করে রাখা যাবে না। কি করতে হবে? দেখা যাচ্ছে সংখ্যাগুলোকে নিলা, এইখান থেকে তোমার অক্ষরগুলোকে নিলা, তো এক একটা এক এক জায়গায় আছে, তো সংখ্যাগুলোকে তুমি একত্র করলা, করে প্যাকেট করে দিলা, অর্থাৎ সংগ্রহ করলা অথবা সমাবেশ ঘটালা। তখন এটা একটা সম্পূর্ণ কি হয়ে গেল বলো তো? সেট হয়ে গেল। সেট হওয়ার জন্য অবশ্যই সুসংজ্ঞায়িত হতে হবে, সেট হওয়ার জন্য অবশ্যই সংগ্রহ করতে হবে। ঠিক আছে, বিষয়টা কি বুঝলা বলো? তাহলে লিখে নাও সেট। তোমাদের অবশ্যই একটা গণিত খাতা আলাদা থাকবে, এবং অধ্যায়ের শুরুতেই অধ্যায়ের নাম লিখে নিবা, এবং 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ফাঁকা রাখবা। ফাঁকা রাখবা বলতে ওখানে ফাঁকা না, ওই পৃষ্ঠাতে শুধু ওই অধ্যায়ের তথ্য, সূত্র, ইম্পর্টেন্ট টপিক ওখানে যাবে, আর 2-3 পৃষ্ঠার পর থেকে তোমার অঙ্ক শুরু হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ যখনই তুমি অধ্যায় করতে যাবা, আগে যাতে তুমি ওই অধ্যায়ের সমস্ত সূত্র টপিক একবারে পেয়ে যাও, ঠিক আছে? আর অঙ্ক লাগলে যাতে তোমাকে ভিতরে যাওয়া লাগে। সাধারণত দেখা যাচ্ছে যখন তোমার হাতের পড়া হয়ে যাবে, তখন টপিক পড়লেই অঙ্ক মনে পড়ে যায়, কিন্তু অঙ্ক পড়লে টপিক ক্লিয়ার হবে না, কারণ অঙ্কের মধ্যে একটা অঙ্কের মধ্যে সরকারি একটা টপিক আছে, টপিক তো তোমার 10টা ওই অধ্যায়ে, 10টা টপিক পড়লে তো 10টা অঙ্ক হয়ে যাচ্ছে, 10টা 20টা অঙ্ক হয়ে যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ শুধু পড়লে হবে না, স্মার্টলি যখন পড়বা না, তখন তোমার পড়া কমে যাবে, কষ্ট কমে যাবে, কিন্তু ফায়দা অনেক বেশি হবে। তো সেটের কিছু তথ্য আমরা নিচ্ছিলাম। তাহলে সেট হওয়ার জন্য কি হতে হবে? সেট কি হবে? সুসংজ্ঞায়িত। শুধু সংজ্ঞায়িত না, অনেক সুসংজ্ঞায়িত, মানে বুঝছো কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কতটা পরিচিত হতে হবে। সুসংজ্ঞায়িত ও সংগ্রহ। তারপর লিখতে পারো সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা লেখা হয়। এগুলো 1 2ও দিতে পারো তোমরা। এই যে সংগ্রহ না, এই সংগ্রহটাই করা হয় কি দিয়ে বলো তো? দ্বিতীয় বন্ধনী দ্বারা।
যদি তুমি একটা সেট তৈরি করতে চাও তাহলে অবশ্যই তাকে দ্বিতীয় বন্ধনীর ভিতরেই রাখতে হবে, অথবা তুমি বুঝতে পারো যদি দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে তাহলে আরও কিছু তথ্য আছে, বিশেষ করে দ্বিতীয় বন্ধনীটা, তাহলে ধরে নিতে হবে ওটা সাধারণত সেট। তো বলেছিলাম আর কি আছে বলো তো? লিখতে পারো সেটের ভিতরে যারা থাকে তাদের উপাদান বলে। তো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বুঝতেছো সেট, তাহলে ভিতরে যারা থাকে তাদেরকে কি বলবা? তাদেরকে কি বলবা? উপাদান বলতে। ও একটা উদাহরণই আমরা দিইনি, তাই না? সেটের ভিতরে যারাই থাকে তাদেরকে আমরা কি বলি? উপাদান। এই উপাদানের উপর বেস করেই কিন্তু সেটের বিভিন্ন ফাংশন শুরু হয়ে গেছে, ঠিক আছে? সেট কাজ করতেছে মানে আসলে সেটের উপাদানগুলো কাজ করতেছে, এই উপাদানের দিকে তোমাদেরকে নজর রাখতে হবে বেশি। সেটের ভিতরে যারা থাকে তারা উপাদান। এই উপাদানগুলো হবে ছোট হাতের অক্ষর দিয়ে, আর বড় হাতের অক্ষর দ্বারা ওই পুরো সেটটাকে বোঝায়। যেমন ধরো এগুলা বড় হাতের অক্ষর না ছোট হাতের অক্ষর? ছোট হাতের অক্ষর কি বোঝাবে? উপাদান। উপাদান তখনই হবে যখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে, আর বড় হাতের অক্ষর দ্বারা ওই পুরো সেটটাকে বোঝাবে। ABC একটা সেট, তাকে আমি ধরলাম এখন এ। আমি যতবার এ বলবো ততবার তোমাকে বুঝতে হবে সেটটা ABC। তো দেখো, বুঝতে পেরেছো বিষয়টা?
এরকম বুঝাইছি। যদি ছোট হাতের অক্ষর দিতে চাও তবে সেটের ভিতরে অর্থাৎ উপাদান হিসাবে তাকে ব্যবহার করতে হবে, আর বড় হাতের অক্ষরটা পুরো সেটকে বোঝানোর কাজে ব্যবহার করতে হবে। অথবা বড় হাতের অক্ষর যদি দেখো তাহলে বুঝতে হবে ওটাও একটা সেটকে প্রকাশ করতেছে, আর ছোট হাতের অক্ষর যদি দেখো তাহলে বুঝতে হবে কোনো সেটের উপাদান ওগুলো। এই ছোটো ছোটো জিনিসগুলো তোমার অঙ্কটাকে অনেক বুঝতে অনেক সাহায্য করে। ঠিক আছে বিষয়টা? আর কিছু বাদ গেল? বাদ গেলে এখানে অ্যাড করে নিবা, এই কারণে বলছি ফাঁকা রাখতে। ক্লিয়ার এটা? তাহলে আমাদের সেট শেষ হয়ে গেল, আমরা পরের টপিকে চলে যাচ্ছি। এখানে একটা টপিক আছে দেখো, সেটা হচ্ছে সেটের উপাদান আছে না? সেটের উপাদান তো চেনই, সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে কি বলা হয়? সেটের উপাদান। সেটে যারা থাকে তারা আসলে উপাদান, উপাদানগুলো সেট তৈরি করে। যেমন এই দেখছো বড় হাতের অক্ষর দ্বারা পুরো সেটকে প্রকাশ করছে না, আর ছোট হাতের অক্ষর দ্বারা সেটের ভিতরে অর্থাৎ উপাদানকে প্রকাশ হলে বি সেটের উপাদান এ আর বি। বিষয় কি পরিষ্কার? বুঝতে পারতেছ বিষয় কি পরিষ্কার হচ্ছে? এখানে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উপাদানকে কি দ্বারা প্রকাশ করা হয়, এগুলো দাগাইতে হবে, দাগাই থেকে পড়তে হবে। যেমন এটা দ্বারা যে এবি প্রকাশ করে এটা সহজ বিষয়, কিন্তু এদের ভুলে যাওয়া এইটা। তাহলে কি ঘটনা ঘটলো বলো তো? তাহলে এ হচ্ছে বি সেটের একটা উপাদান। তাহলে এই যে বিষয়টা, এই দেখো এই ছোট্ট একটা বিষয়টা এত বড় একটা বিষয়ের সমপরি। বির উপাদানকে এ আর বি না, ছোট হাতের এ ছোট হাতের বি। তাহলে ছোট হাতের এ বি এর একটা সদস্য মানে উপাদান, অর্থাৎ এ বিলংস টু বি, এটা বির ভিতরে। তো এই পুরোটাকে বলতেছে কি এই চিহ্নটা, এই চিহ্ন মানে কি বোঝাচ্ছে? এটা বি সেটের সদস্য। তো তোমাকে প্রশ্নতে এটা দিবে না, প্রশ্নকে এইটাই দিবে, তোমাকে বুঝে নিতে হবে। ওটাকেই বলে সদস্য অথবা বিলংস টু, এ বিলংস টু বি, অর্থাৎ এটা বি সেটের সদস্য, এটা বি সেটের মধ্যে আছে। বুঝতে পেরেছ? একইভাবে এইটা ছোট বিও আছে না, ছোট বি বিলংস টু বি, এই চিহ্নটা বোঝাচ্ছে কি ছোট বিটা বড় বির সদস্য, বিলংস টু সদস্য। কিন্তু যদি এখন জোর করে সি লেখে, ধরো বলতেছে যে সি, ঠিক আছে এ তো হচ্ছে বির সদস্য, ছোট হাতের বি ওটা বি এর সদস্য, আর বলো তো সি সাথে বির কি ঘটনা? বি সেটা তো সি নাই, যে তোমার অপশনে আছে সি, বলছে দেখাও সি উপাদানটা কি বি সেটের সদস্য কিনা। তখন শেষ হতো না, হলে বাংলাতে বলতে হবে যে সি ছোট হাতের সিটি বড় হাতের বি সেটের সদস্য নয়, অথবা তুমি লিখলা নট বিলংস টু বি। ওই পুরো বাংলা কথাটা এতটুকু দিয়েই কভার হয়ে চলে গেল। এগুলো বলে স্মার্ট ভাবে প্রকাশ করা। বিলংটা কেটে দিতে হবে, এই চিহ্ন মানে সদস্য, আর কেটে দিলে সদস্য নয়। এটা তো সত্য কথা, সি তো বি সেটের সদস্য নয়। ঠিক আছে বিষয়টা? তো এই চিহ্নের ব্যবহারটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এখন আসো অনেক গুরুত্বপূর্ণ টপিক, এতক্ষণ তোমরা এমসিকিউ পড়তেছিলা, এখন আসলে 2-4 মার্কের কোশ্চেন থেকে প্রবেশ করো। সেট প্রকাশ পদ্ধতি।
সেট প্রকাশ পদ্ধতি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে একটা সেটকে তুমি দুইভাবে প্রকাশ করতে পারো। তাহলে সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে কি বলতো তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, তালিকা পদ্ধতিতে কিভাবে চিনবা? তালিকা পদ্ধতিতে উপাদানগুলা কমা আকারে থাকে। তালিকা পদ্ধতিতে উপাদানগুলা কিভাবে থাকবে বলো তো? কমা আকারে। গঠন পদ্ধতিতে উপাদানগুলা থাকবে শর্ত আকারে। ঠিক আছে বিষয়টা? এটা নিয়ে আমরা বিস্তারিত পড়ব। একটা উদাহরণ দেখাই। ধরো তিন চার পাঁচ সেট হতে গেলে অবশ্যই কি লাগবে? সেকেন্ড ব্র্যাকেট লাগবে। সেকেন্ড ব্র্যাকেট সেট, যার এর ভিতরে আছে উপাদান। এই উপাদানগুলো দেখো সবাই পরিচিত। 3 4 5কে তুমি চেনো না? সুপরিচিত, এরা সুপরিচিত। আর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এদিকে প্যাকেট সংগ্রহ করা হয়েছে। ঠিক আছে, এবং এরা কি আকারে আছে? কমা আকারে আছে। তাহলে এটা সেট কোন পদ্ধতিতে প্রকাশ করেছি আমি? তালিকা। এখন আমি লিখলাম যে ধরলাম সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমি, সেকেন্ড ব্র্যাকেট পরেও দেবো। তো সেট শুরু করতেছি আমি, তো বললাম সেটের উপাদান করা হচ্ছে এক্স, কারণ সেটের মধ্যে কয়টা উপাদান আমি আগেই বলতে চাচ্ছি না। তো বললাম এক্স। এখন এক্স যদি ধরো 5টা তাহলে 5টা, যদি ধরো 6টা 6টা, সবার জন্য সত্য হয়ে গেল। এই চিহ্ন মানে কি? সদস্য। কার সদস্য? আচ্ছা বলো তো এই সংখ্যাগুলো কি বলো তো? এই সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা চেনো তোমরা? 1 2 3 4 ছোটোবেলায় আমরা পড়তাম না? ওটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ছোটোবেলায় আমরা যেটা দিয়ে শুরু করছি 1 2 3 4 5 6 7 8, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো তোমরা প্রথম অধ্যায়ে পড়েছ স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়, ন্যাচারাল নাম্বার। তাহলে আমি বললাম সেটের সদস্য হচ্ছে এক্স, সেটের উপাদান হচ্ছে এক্স, যেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। মানে এরা 1 2 3 4 1 2 3 4 5 6 এরা এরকম হয়। ঠিক আছে, এটা কি কঠিন লাগতেছে? চলো প্রথমটা একটু সহজ করে দিই। এটা একটু স্মার্টলি লেখা হয়, এটাকে যদি বাংলা লেখাও তাহলে কঠিন হয়ে যাবে। ধরো এক্স, এটা দ্বারা সত্য শুরু হয়, বুঝছো? এটা দ্বারা বোঝাচ্ছি সত্য শুরু। তাহলে এক্স স্বাভাবিক সংখ্যা। এবার তো বুঝছো নাকি? ওই প্রথমে যে চিহ্নটা লিখছিলাম না, এই পুরো কথাটাকে এতটুকুর মধ্যে নিয়ে আস। বুঝতে পেরেছ? এক্স বিলংস টু এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো যারা প্রথম অধ্যায়ে পড়েছো তাদের জন্য সহজ।
কারণ স্বাভাবিক সংখ্যা তো 1 2 3 4 5 6 7 8 9 10 এগুলো তো সবই স্বাভাবিক সংখ্যা, কিন্তু উপাদান তো আর মাত্র 3টা, 3 4 5। তাহলে এখানে আমি আরও একটা শর্ত নিয়ে আসলাম যে এবং আরেকটা শর্ত নিয়ে আসলাম যে এবং এই এক্সটা 3-এর সমান 3-এর চাইতে বড় এবং 5-এর সমান 5-এর চেয়ে বড়। দেখো তো, এটা বলে যা বুঝছো আর এটা দিয়ে যা দেখতেছো দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? তুমি বললা এক্স স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 6, আবার বললা এর মধ্যে শুধু 3-এর চেয়ে বড় অথবা সমান, 5-এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে কে কে? 3-এর চেয়ে বড় অথবা সমান 3 নিজে, 3-এর চেয়ে বড় কে? 4, 3-এর চেয়ে বড় কে? 5, 6 আর হবে না কেন? আরেকটা শর্ত দিয়ে বলছে 5-এর সমান অথবা 5-এর চেয়ে ছোট। তার মানে মাত্র এই 3টা উপাদানই এখানে কাজ করতেছে না, 3টা উপাদানকে প্রকাশ করতেছে না, এটা। অর্থাৎ এই সেট দেখে তুমি যা বুঝতেছ এই সেট দেখে আসলে তাই বোঝা যাচ্ছে। এর হচ্ছে দুইভাবে প্রকাশ করছে। হালকা পাতলা বুঝতেছ? মানে একই জিনিস বোঝানোর জন্য তুমি দুইটা উপায় ফলো করতে পারো। মানে দেখা যাচ্ছে একই জায়গাতে যাওয়ার জন্য তোমার কাছে দুইটা রাস্তা আছে, ঠিক আছে? কোনো রাস্তা ছোট, কোনো রাস্তা বড়, কিন্তু রাস্তা দুইটাই দিয়েই তোমাকে গন্তব্যে নিয়ে যাবে, ঠিক আছে? স্যার তাহলে তো তালিকাই ভালো, তাই না? তালিকাই ভালো না? ঠিক আছে, আমি এখন লিখলাম এ বি সি ডি ই এফ জি এইচ, আরও কিছু আছে আই জে কে এল। তো এখানে কত বলতো? এক্স ওয়াই জেড লিখলাম না, আরও আছে। আর আমি এখানে কি লিখলাম জানো? এক্স ইংরেজি বর্ণমালা। বলো, দুইটা বলতে কি আলাদা কিছু বোঝাচ্ছে? এখন কোনটা সহজ লাগে? বুঝতে পেরেছ? কঠিন হলে তো, কঠিন বলতে কি কাজে না লাগলে তো আসতো না বিষয়টা। তাহলে এক এক সময় তালিকাটা সহজ, এক এক সময় গঠনটা সহজ। এখানে তো সংখ্যা দিইনি, 1 2 3 4 শুরু করলে তো বোর্ডেতে আটকানোই যেত না। সেখানে তুমি এক কথায় লিখতে পারবা এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? আরও লিখতে পারো এটা হচ্ছে এক্স হচ্ছে ইংরেজি ছোট হাতের বর্ণমালা, এটাও লিখতে পারো। উদাহরণ 1 দেখো। দেখো বড় হাতের এ দ্বারা কি বোঝাচ্ছ তুমি? একটা সেট, সেটটাকে 7 14 21 28 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, মানে শর্ত দিয়ে প্রকাশ করো। তাহলে এই সেটটা কি আকারে আছে? তালিকা আকারে আছে। কোথায় নিয়ে যেতে বলেছে? সেট গঠন পদ্ধতিতে নিয়ে যেতে বলেছে। তাহলে আসো, দেওয়া আছে এটাই তো দেওয়া আছে, তাই না? এখানে কি কথা লেখা হয়েছে দেখো,
এখানে প্রত্যেকটি, আচ্ছা তুমি চিন্তা করো 7, 14, 21, 28, কিছু কি মনে হয়? 7, 14, 21, 28 কিছু মনে হয়? 7, 14, 21, 28 নামতা না? 7-এর নামতা না? 7-কে 7, 7 × 14, 3 সপ্তাহে 4 সপ্তাহে 28। আর নামতাকে গণিত বলে গুণিতক। গুণিতক নামতাকে গণিতের চেনে গুণিতক হিসেবে। তাহলে লেখো এগুলা কি 7, 14, 21, 28 এগুলোর নাম কি? সেটের ভিতরে যারা থাকে তাদেরকে বলা হয় উপাদান। এখানে উপাদানগুলো গণিতে ভাষা সংক্রান্ত প্রবলেম নাই, তবে মেন জায়গাতে বুঝাইতে হবে। এখানে উপাদানগুলো অথবা উপাদান সমূহ 7-এর কি বলতো মানে এমন একটা পরিচয় দিয়ে ওকে ধরার চেষ্টা করবা যেটা দিলে ও অন্যান্য জায়গা থেকে আলাদা হয়ে যাবে। একজন বলতেই পারতো যে এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, মানে স্বাভাবিক সংখ্যা বলতেই পারতো, কারণ 7, 14, 21 হলো স্বাভাবিক সংখ্যা, 1, 2, 3, 4। পরের টপিক আমরা এটা শেষ করি। দেখো হবে, ওটাই তো বললাম হবে, কারণ স্বাভাবিক সংখ্যা তো 1, 2, 3, 4, 5, 6 যেটা এখানে নাই। আবার 7-এর পরেও আছে 8, 9, 10, 11, 12, 13 যেটা এখানে নাই। স্বাভাবিক সংখ্যা দিলে তোমার শর্ত কিন্তু আবার এটা দেওয়াই লাগতো গুণিতক। আর যখন তুমি গুণিতক দিবা তখন আর ওটা দেওয়া লাগতেছে না, কারণ গুণিতক স্বাভাবিক সংখ্যাই হয়। বুঝতেছ? 1, 2, 3, হ্যাঁ ওটার চাইতে গুণিতক দিয়ে এখানে ধরা অনেক সহজ না? একদম 7, 14, 21 চলে আসে। না ওটা যেটা বলতেছে ওটা ক্রমিক স্বাভাবিক, এটা সবাই স্বাভাবিক। 1, 2, 3, 4, 5, 6 হাজার কোটি লক্ষ এলা সব স্বাভাবিক। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা তোমরা প্রথম অধ্যায়ে পড়েছো, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা। যাক এটা বিষয়। তবে এলাম 7-এর গুণিতক কথা হচ্ছে, তাহলে মিলে গেল 7-কে 7, 7 × 3 সপ্তাহে 4 7, 28, 5, 7 গুণিতক অর্থাৎ নামতা তো শেষ নেই। এরপরেও তো আছে, এরপরে আছে না 5, 7, 35, 6, 7, 42, সেগুলো যে নাই। তুমি শুধু গুণিতক যদি বলো তো আরও তো আছে, ওকে তো আটকাইতে হবে, কারণ এখানে 28 শেষ, আটকাইতে হবে না। তখন তুমি বললা এবং 28-এর বেশি নয়। বলো এবার বিষয়টা ক্লিয়ার হয়ে গেল না? তুমি বললা 7-এর গুণিতক কিন্তু 28-এর কি হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না। তাহলে 7 × 7, 14, 3 7, 4 7, 28 আর তো নাই, 28-এ তো বেশি হওয়া যাচ্ছে না। এর বাইরে আর যেতে পারবা তুমি? অর্থাৎ আমার এখানে 2টা শর্ত দিয়ে আমি হয়ে গেছি। তোমার আরও শর্ত লাগলে আরও দেওয়া লাগতো, যতক্ষণ পর্যন্ত ওটা না বোঝাবে। তো চলো এখন সেটে প্রকাশ করতে বলছে, সেট গঠনে প্রকাশ করতে বলছে, মানে এই কথাটাকে সেটে নিয়ে যেতে হবে। তো বলেছিলাম এখানে একটা বুদ্ধিমানের মতো কাজ করবা, সেটা হচ্ছে বলবা সেটের সদস্যকে এক্স। কারণ যদি তুমি 7-এর জন্য যদি আলাদা শর্ত দাও, 14-র জন্য যদি আলাদা শর্ত দাও, তাহলে বিশাল বড় একটা বুদ্ধি খেটে এখানে চলককে নিয়ে আসবো। চলকের মান নির্দিষ্ট না, যদি 7-কে বলো তাহলে 7, যদি বলো 14 তাহলে 14। শর্ত শুরু হয়ে যাচ্ছে। তো এখানে তুমি স্বাভাবিক সংখ্যা দিতে পারো, একটা শর্ত বেশি দিলে কিছু হবে না। তাহলে এক্স 7-এর গুণিতক, এটা দ্বারা শর্ত শুরু হচ্ছে। প্রথম শর্তটাই আমি দেখালাম, এক্স হচ্ছে 7-এর গুণিতক, আর 7 7 × 14, কিন্তু শেষ করতে হবে এবং এক্সটা 28-এর বড় নয়, অর্থাৎ 28-এর সমান অথবা 28-এর চেয়ে ছোট।
এক্সগুলো 28-এর সমান অথবা 28-এর চেয়ে ছোট। সমান 28-এর সমান অথবা 28-এর চেয়ে ছোট।